নমস্কার, নিউজ ভ্যানগার্ডে আপনাদের সকলকে স্বাগত। আমরা যে বিষয়টি নিয়ে একটা অন্য বিষয়, একটা ভিন্ন বিষয়, সারাদিন যে বিষয়গুলো নিয়েছিলাম সেই বিষয়টা থেকে একটু আলাদা। সেটা হচ্ছে রাজ্যে টিভি সম্প্রচার নিয়ে অপপ্রচার কতটা যুক্তিযুক্ত, এই বিষয়ে আমরা আলোচনায়, এবং আমাদের স্টুডিওতে এই সংক্রান্ত বিষয় আলোচনায় উপস্থিত আছেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক সাংবাদিক প্রণব সরকার, রয়েছেন আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। আমরা এই বিষয়টা নিয়ে তাদের সাথে কথা বলবো এবং গুরুত্বপূর্ণ মতামত জানার চেষ্টা করব। একটা কথা যে এই সময়ে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং আমরা দেখেছি বিভিন্ন অংশের মানুষের কাছে, এবং রাজ্য সরকারের সিদ্ধান্তগুলো, বিশেষ করে শিক্ষা দপ্তর এই সময়ে যে পাঠদান কর্মসূচি নিয়েছে, এই পাঠদান কর্মসূচির সফল বাস্তবায়ন কিন্তু করছে বৈদ্যুতিন সংবাদ মাধ্যম। কিন্তু একটি অবৈদ্যুতিন সংবাদ মাধ্যম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, বিভ্রান্তি ছড়ানোর অপপ্রয়াস নিয়েছে। আমাদের সেই বিষয়ে যুক্তি তর্ক দিয়ে আমরা আপনাদের সামনে কিছুক্ষণ আগে তুলে ধরেছিলাম, এবং রাজ্যের বিভিন্ন জায়গার আমবাসা, খোয়াই, লংতরাই ভ্যালি বলুন, বিভিন্ন জায়গার ছাত্রছাত্রীরা কতটা উপকৃত তারা তাদের মতামত জানিয়েছিল। আমরা এই বিষয় নিয়ে আলোচনা। আমরা প্রথমেই যাচ্ছি সাংবাদিক তথা আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকারের কাছে। রাজ্যে টিভি সম্প্রচার নিয়ে অপপ্রচার কতটা যুক্তিযুক্ত, যে বিষয় আজকে, সেই বিষয়ে আপনি কি বলবেন? এটা একটা দুর্ভাগ্যজনক একটা বিষয় যে আমি খুব মর্মাহত হয়েছি যে আজকে দেশের যে পরিস্থিতি, একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মতোই একটা সিচুয়েশন গোটা বিশ্বে দিয়ে। সেখানে মানব জাতি বাঁচার লড়াই, সেখানে ইঞ্চিতে ইঞ্চিতে অস্তিত্ব রক্ষার লড়াই, ইঞ্চিতে ইঞ্চিতে বেঁচে থাকার লড়াই, মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়ার লড়াই, সেখানে এই যে প্রসঙ্গটা আজকে অবতারণা করা হয়েছে যে কেবল টিভির মাধ্যমে সম্প্রচার নিয়ে যে কথা বলা হয়েছে, সেটা একদম অবান্তর এবং একটা যুক্তিহীন তথ্য দাঁড় করিয়ে একটা বিভ্রান্তি ছড়ানোর একটা চেষ্টা হয়েছে। একদম খুব পরিকল্পিতভাবে ঠান্ডা মাথা এটা করা হয়েছে। আমরা দেখেছি যে আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে এই যে ধরুন কোভিড সিচুয়েশন যখন তৈরি হলো, যখন লকডাউন পড়ে গেল, তখন আমাদের রাজ্যেই সংবাদপত্র বন্ধ হয়ে গেল, এবং এখনো কিন্তু বিভিন্ন সবার কাছে কিন্তু সংবাদপত্র পৌঁছছে না, যানবাহন নেই, চলছে না রেল, এখনো সব জায়গাতে সংবাদপত্র পৌঁছে না, বাইরের সংবাদপত্র আসছে না। আমাদের সংবাদপত্র যেহেতু ট্রেন বন্ধ, বাইরে যেতে পারছে না, রাস্তাঘাট বন্ধ, বাইরে যেতে পারছে না। সরকারের যে বিভিন্ন তথ্য আছে, সরকারের বিভিন্ন যে এখন প্রত্যেকটা আওয়ারে আমাদের কাছে আপডেট আসে, কখনো রাজ্য সরকার থেকে দেয়, যেগুলো ইমিডিয়েট পৌঁছাতে হবে রাজ্য সরকারের কাছে দেয়। মুখ্যমন্ত্রীর বক্তব্যটা পৌঁছাতে হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসে, সেন্ট্রাল হোম মিনিস্ট্রি থেকে আসে, আইএনবি মিনিস্ট্রি থেকে আসে। আমরা এখন একদম দায়বদ্ধ, আমরা একদম গোটা দেশের কাছে, রাজ্যবাসী, প্রত্যেকটা জনগণের কাছে আমরা দায়বদ্ধ। আমার কাছে মনে হয় না যে কোনো মিডিয়াই দায়বদ্ধতাহীনভাবে কাজ করছে, সবাই দায়বদ্ধভাবে আছে। তো এই জায়গাতে এই প্রশ্নটা একদম যুক্তিহীন একটা তথ্য অবতারণা করা হয়েছে। আমি যদি ধরেও নিই যে যেই সংবাদটা করা হয়েছে সংবাদটা সত্য, আমি এটা করে নিলাম যে সংবাদটা সত্য, তাহলে কি দাঁড়াবে? তাহলে এই যে যারা আজকে ক্লাসের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে যে কিছু লোক, যেহেতু ছাত্রছাত্রী যারা দেখতে পাচ্ছে, ঘরে বসে পাচ্ছে, এই সুযোগটা তো বন্ধ হয়ে যাবে। তাহলে অল্টারনেটিভ কি? পত্রিকা অল্টারনেটিভ কি? কিভাবে অল্টারনেটিভ তো বোঝাতে চাইছে পত্রিকা, কিন্তু পত্রিকা তো অল্টারনেটিভ হতে পারে না। কিভাবে পড়তে হয় না? লোকের যে ভিউজটা বা আওয়াজটাকে পৌঁছাতে পারবে না। অল্টারনেটিভ কি? তাহলে একটা উদ্যোগকে, একটা ভালো উদ্যোগকে একটা ব্যাহত করার এটা অপচেষ্টা, একদম অপচেষ্টা। অনেকে হয়তো বলতে পারেন যে এর পিছনে কোনো বাণিজ্যিক দৃষ্টিকোণ আছে কিনা। আমি একদম পরিষ্কারভাবে বলে দিই, এটা আমাদের কাছে দেওয়া হয়েছে এবং অনুরোধ করা হয়েছে, শিক্ষামন্ত্রী নিজে অনুরোধ করেছেন যে আমরা এটা যাতে আমরা ফ্রিতে চালাই, এবং আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি আমরা এটা ফ্রিতে চালাচ্ছি। যারা যারা চালাচ্ছেন, আমি দুই একটা চ্যানেলের কথা বলতে পারি, উনি সবাইকে রিকোয়েস্ট করেছেন, যেমন হেডলাইন্স ত্রিপুরা, ভ্যানগার্ড, নিউজ টুডে, আমি যাদের সাথে আমার যোগাযোগ আছে,
আমি দেখেছি ওনারা এটা ফ্রিতে চালাচ্ছেন, সিস্টেম ফ্রিতে চালাচ্ছেন। এটা একটা দায়বদ্ধতা নিয়ে আমরা কাজগুলো করছি। এই জায়গাতে আমাদের মনোবলকে নষ্ট করে দেওয়া, এবং যখন তুমি এটা দেখবে যে যখন কোভিড সিচুয়েশন দেশে তৈরি হলো, তখন ইলেকট্রনিক চ্যানেলে যারা সাংবাদিক আছেন বা চিত্র সাংবাদিক যারা আছেন, সবাই কিন্তু ফিল্ডে নামিয়ে কাজটা করতে হচ্ছে। যেমন যারা বৈদ্যুতিন প্রচার মাধ্যমে কাজ করে তাদের কিন্তু ভিজুয়ালটা মাস্ট। যখন আমাদের 2জন করোনা আক্রান্ত রোগী আমাদের রাজ্যে পাওয়া গেল, তখন কি দাঁড়ালো? হাসপাতালে বাইকটা আনতে কে যাবে? আমাদের লোকজন যাবে, কারণ আমাদের ক্যামেরা লাগবে। ক্যামেরা থেকে যেটা বের হবে এটা শুনে কিন্তু পত্রিকাতে করা যাবে, কিন্তু আমাদের ইনস্ট্যান্ট লাগবে, জায়গায় যেতে হবে। তো এই কাজটা যখন সাংবাদিকটা খুব দায়িত্ব নিয়ে করছে, তখন এটাকে মনোবলটাকে ভেঙে দেওয়া, দুর্বল করার, আমি মনে করি এটা একটা সুপরিকল্পিত একটা চক্রান্ত বা ষড়যন্ত্র। আমি ষড়যন্ত্র বলবো না, সুপরিকল্পিত একটা, যে কোনো একজন ব্যক্তি, আমরা জানি ব্যক্তিরা কারা, ব্যক্তিটাকে এটা আমরা জানি, সুপরিকল্পিতভাবে এটাকে ঠান্ডা মাথা এটা করা হয়েছে যাতে মনোবলটা নষ্ট করা যায়। এগুলো শুধু আমাদের ত্রিপুরা রাজ্যেই সম্ভব। একজন মিডিয়ার বিরুদ্ধে একজনে কিছুদিন আগে প্রেস ক্লাবের বিরুদ্ধে লেখা হয়েছে, অনেকবার লেখা হয়েছে। মানে এগুলো হলো শুধু ত্রিপুরা রাজ্যের মধ্যে এগুলো পাওয়া যাবে। বাইরে যারা মিডিয়া করে এবং বাইরে যারা সংবাদপত্র করে, বৈদ্যুতিন প্রচার মাধ্যম করে, কখনো এরকম হয় না। এগুলো হয় না, এটি লোকরাবি ছাড়া আর কিছু নয়। না, এগুলো হয় না, এগুলো কালচার না, এটি মিডিয়া সংস্কৃতি না। এগুলো যারা সত্যিকারের পড়াশোনা করে মিডিয়া লাইনে এসছে, ওরা ওদের সংস্কৃতি না এটা। আমি কাউকে তথ্যহীনভাবে ব্যক্তিগত আক্রমণ করব, আমার কলম আছে বলে যা খুশি আমি লিখে দেবো অশ্লীল শব্দে, ওর মান সম্মান, ওর একটা সামাজিক মর্যাদা আছে। একজন যে কোনো একজন সাংবাদিক সবারই একটা সামাজিক মর্যাদা আছে। তো আমারও তো চ্যানেল আছে, আমারও পত্রিকা আছে, আমিও কিন্তু পারি এটা জবাব দিতে, কুৎসিতভাবে জবাব দিতে পারি, কিন্তু আমরা এগুলো করি না। এগুলো একটা এথিক্সের প্রশ্ন, মূল্যবোধের প্রশ্ন, শিক্ষার প্রশ্ন। এগুলো যারা করছেন, একটা বাজে সংস্কৃতি ত্রিপুরার যে ওনারা আনছেন, কে কোথায় কি করেন এবং কাকে কি পাঠান স্ক্রিপ্ট, এগুলো সব আমরা জানি। ত্রিপুরা ছোট্ট রাজ্য, সব আমরা জানি। কে ফেসবুকে কি পোস্ট দেয়, কাকে দিয়ে কি পোস্ট দেয়, সব কিছু আমরা জানি। তো যদি প্রয়োজন পড়ে আমরা এগুলো প্রকাশ্যে আনবো, যদি এরকম সিচুয়েশন যদি কেউ তৈরি হয়। কারণ যদি একটা জিনিস দেখবে, যে তোমাকে যদি কেউ দেয়ালে যদি পিঠ ঠেকে দেয়, ঠেকতে ঠেকতে তুমি আর তো আর যাওয়ার জায়গা নেই, তখন তোমার সামনের দিকে আসতে হবে। তো সামনের দিকে আসতে হলে তখন আসবো আমরা। ভাবার কোনো কারণ নেই আমরা চুপ করে আছি দেখে আমরা দুর্বল, এটা ভাবার কোনো কারণ নেই। আমরা জানি না কোনো কিছু, কোথা থেকে কি হচ্ছে, কারা কি করছে, কে কি করে, এগুলো সব আমরা জানি। তো টাইম উইল স্পিক, সময় সবকিছু জবাব দেবে। এখন এই পরিস্থিতি না, এখন ব্যক্তি আক্রমণ, ব্যক্তি কুৎসা, এগুলো সময় এখন না। এগুলো যারা করে তারা নোংরা মানসিকতার পরিচয় দেবে, ওনারা পাঠকদের কাছে ওনাদের নোংরা মানসিকতার পরিচয় দেবে। সন্দীপ, আপনার কাছে আসছে, এই যে আজকে রাজ্য সরকার যখন ভালো ভালো সিদ্ধান্ত নিচ্ছে, বিশেষ করে শিক্ষা দপ্তর, এই সময় স্কুলগুলো বন্ধ এবং ছাত্রছাত্রীরা কিভাবে পড়াশোনা করবে, এই ভাবনা থেকে এই সম্প্রচার শুরু করেছে সকালবেলা বিকেল বেলায়, যে কিভাবে পাঠ দান করা যায়, ছাত্রছাত্রীরা কিভাবে উপকৃত হবে। এই পাঠদান কর্মসূচি যখন সম্প্রচারিত হচ্ছে, তখন কিন্তু এই বিভ্রান্তিমূলক প্রচার, যে ছাত্রছাত্রীরা ঠিকভাবে পাঠ নিতে পারছে না এবং ঠিকভাবে পৌঁছছে না, কেবল টিভিতে সম্প্রচার ছাত্রছাত্রীরা নিচ্ছে না, সেটা অপপ্রচার, বিভ্রান্তিমূলক অপপ্রচার। সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, মিডিয়া তো আমাদের রাজ্যে দীর্ঘদিন যাবৎ আমরা প্রিন্ট মিডিয়ার সঙ্গে একাস্টম ছিলাম। ইদানিংকালে এমন অবস্থা যে সত্যিকার অর্থেই সকালবেলা যখন প্রাতরাশ নেওয়ার আগে আমরা দেখতাম প্রিন্ট মিডিয়ার কোনো কাগজ আমাদের হাতে আসলো কিনা। আর আজকের পরিস্থিতিটা অনেকটা এমনই দাঁড়িয়েছে যে আমাদের সমস্ত কিছুই এখন আমাদের রেডিমেড দরকার। হ্যাঁ, রেডিমেড প্রয়োজন। যেহেতু রেডিমেড খুব প্রয়োজন এবং তাড়াতাড়ি ব্যাপারটা আমরা দেখে নিতে চাই, তাই যে ইলেকট্রনিক্স মিডিয়াতে কি বেরোলো সেটা ফার্স্ট আমরা লক্ষ্য করে নিই। মানে আমি টোটালটার ব্যাপারে ওয়াকিবহাল হয়ে গেলাম ইলেকট্রনিক্স মিডিয়ার ক্ষেত্রে। এটা আমাদের বেসিক হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। আর একটা যখন
এক্সেপশনাল সিচুয়েশন হয়, এক্সেপশনাল সিচুয়েশন। আজকে ধরুন সারা ভারতবর্ষ না বিশ্বেই একটা উই অল আর ওরিড যে কত লোক আক্রান্ত হলেন, কত লোক রোগ মুক্তি ঘটলো, কত লোক আমাদেরকে ছেড়ে চলে গেলেন। সেটা দেখতে গেলে আমার কালকে সকালে সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে প্রিন্ট মিডিয়া বলুন, ইলেকট্রনিক্স মিডিয়াই বলুন, প্রিন্ট মিডিয়া যেটা আমাকে কালকে সকালবেলা প্রভাতী অবস্থায় দেবে, ইলেকট্রনিক্স মিডিয়া রাত্রি 12টায় আমাকে আপডেট দিয়ে দিচ্ছে সারা পৃথিবীর অবস্থা প্রতিদিন রাত্রে। আমাদের মিনিস্ট্রি অফ হেলথ থেকে এবং এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডাইরেকশন প্রত্যেকটা রাষ্ট্র যেটা দিচ্ছে রাত্রি 12টায়, প্রত্যেকটা কান্ট্রি রাত্রি 12টায় আপডেট দিচ্ছেন। তো আমি রাত্রি 12টায় আপডেট দেখে আগামীকাল পর্যন্ত কি পরিস্থিতি হতে পারে দেখে আমি শুতে যাচ্ছি। ইলেকট্রনিক্স মিডিয়ার গুরুত্ব আছে, প্রিন্ট মিডিয়ারও গুরুত্ব আছে। সিমিলারলি এখন আরেকটা মিডিয়া এসছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার তো কোনো দায়বদ্ধতা নেই। আমি একটা সোশ্যাল মিডিয়া বলে একটা ভিডিও ছেড়ে দিলাম প্রণববাবুকে কেচ্ছা কেলেঙ্কারি করে, কিংবা প্রণববাবুকে উৎসাহিত করে, প্রণববাবুকে হাইলাইট করে। দীর্ঘদিন মিডিয়ার সঙ্গে আছেন উনি, নিউজ মিডিয়ার সঙ্গেও আছেন, প্রিন্ট মিডিয়ার সঙ্গেও আছেন, হাইলাইট করে দিলাম। তো সেক্ষেত্রে আমার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। কিন্তু প্রণববাবু তাদের মতো লোক যারা দীর্ঘদিন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার সঙ্গে জড়িত, আমাদের মতো লোক যারা মিডিয়া বান্ধব, দীর্ঘদিন সময় আমরা মিডিয়া বান্ধব, উই হ্যাভ দ্য অ্যাকাউন্টেবিলিটি। আমাদের অ্যাকাউন্টেবিলিটিটা হচ্ছে যারা দর্শক, যারা পাঠক, তাদের প্রতি একদম অ্যাকাউন্টেবিলিটি। এখন কোন লোক বলতেই পারেন যে আজকের এই পরিস্থিতিতে যেভাবে করা হচ্ছে এটা ঠিক না, তাহলে অল্টারনেটিভটা কি? আপনাকে তো অল্টারনেটিভ বলতে হবে, ডেফিনেটলি অল্টারনেটিভ বলতে হবে যে এটা অল্টারনেটিভ হতে পারে। আমাদের রাজ্যের ক্ষেত্রে আমি যে স্টুডিওতে বসে কথা বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের ডেট, অ্যাজ অন ডেট যদি বলি, প্রণববাবুকে আমি একটা রেডিলি স্ট্যাটিস্টিক্স দিচ্ছি ফর হিজ ইনফরমেশন। আমাদের রাজ্যে এই যে চ্যানেলটি আজকের ডেটে 6 লক্ষ পরিবারের কাছে পৌঁছেছে, 6 লাখ, এবং 24 লক্ষ মানুষের কাছে পৌঁছেছে। এই মুহূর্তে যদি ইউটিউবের ইয়েটা দেখি, ইউটিউব 3,33,000-এর উপর লোক দেখছেন চ্যানেলটা এই মুহূর্তে দাঁড়িয়ে। তো ইফ দিস ইজ দ্য স্ট্যাটিস্টিক্স, আমি কি বলতে পারি না যে ইলেকট্রনিক্স মিডিয়া খুব তাড়াতাড়ি অনেক লোকের কাছে চলে যেতে পারছেন এই পরিবর্তিত পরিস্থিতিতে? এই পরিবর্তিত পরিস্থিতিতে কেন? কারণ যেমন বাইরের কাগজগুলো, আপনি বলুন, আমার এই যে পরিসংখ্যানটা দিলেন যে এ ক্যাটাগরির একটি পত্রিকার যে সার্কুলেশন তার চেয়ে কিন্তু বহুগুণ। আমি ক্যাটাগরিতে ঢুকছি না। এখন তো ধরুন কম্পিটিশনের সময় নয়, কারোর বিরুদ্ধে কোনো দোষারোপের সময় নয়, এটা দোষারোপ বা কাদা ছোড়াছড়িরও সময় নয়। এখন হচ্ছে একটা প্রবলেম কেউ যদি হাইলাইট করে তাকে বলতে হবে, তার দায়বদ্ধতার কারণে তাকে বলতে হবে হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ রেমেডিস, আপনার সাজেশন কি? সেই ক্ষেত্রে আমি দেখেছি কিছু কিছু জায়গায় বলছেন তারা, এটা খুব ভালো সাজেস্টিভ, খুব ভালো জিনিস, সরকার নিশ্চয়ই দেখবেন। শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রেস ক্লাবের সেক্রেটারি হিসেবে প্রণববাবু তারা কথা বলবেন। সেটা বলেছেন যারা শিক্ষক পঠন পাঠন করছেন তাদের শব্দ উচ্চারণ নাকি অনেক সময় পরিষ্কার নয়। কিন্তু ডিউ রেসপেক্ট, আমি আইনজীবী হলো এখন একেবারেই বেকার, একেবারে সারাদিন 24/7 ঘরে থাকি, এই প্রোগ্রামগুলো এখন দেখি, এই প্রোগ্রামগুলোও দেখি। আমি শ্রদ্ধার সঙ্গেই বলি, আমি কোনো শিক্ষিকা বা কোনো শিক্ষক মশাইয়ের উচ্চারণের অস্পষ্টতা আমার ক্ষেত্রে ধরা পড়েনি। সেটা আমার অজ্ঞতা হতে পারে, ইগনোরেন্স আমার হতেই পারে, সেটা হতেই পারে, আমার প্রাজ্ঞতার অভাব হতে পারে, আমার বিজ্ঞতার কমতি হতে পারে, হতেই পারে। কিন্তু আমি যে সমস্ত শিক্ষকরা ফিজিক্স বলুন, কেমিস্ট্রি বলুন, বায়োলজি বলুন, ইংরেজি বলুন, আমি এগুলোও দেখি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন টাইমে, যে শিক্ষার তো শেষ নেই, যা শিখলাম তাই কাজে লাগবে। তো আমি লক্ষ্য করে দেখেছি যে সমস্ত দিদিমণিরা পড়াচ্ছেন, যে সমস্ত দিদিমণিরা কিংবা যে সমস্ত শিক্ষক মশাইরা পড়ছেন, তাদের বাচনিক ভঙ্গির মধ্যে ভালোই খারাপ আমি পাইনি। হয়তো যারা বলছেন যে না, হয়তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার বিচক্ষণতা বা আমার প্রাজ্ঞতা বা আমার শ্রুতি এর কারণে আমি হয়তো শুনতে পাচ্ছি না, এই সমস্ত কারণে হতে পারে। সেই ক্ষেত্রে একটা সাজেশন আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যারা ছাত্রছাত্রী দেখছেন বাড়িতে বসে, যাদের জন্য প্রয়োজন, তাদের যদি কোনো কনফিউশন হয় কিংবা তারা ব্যাপারটা বুঝতে পারলেন না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যখন বিভিন্ন চ্যানেলে দাঁড়িয়ে টক শো করি, আমরা লক্ষ্য করেছি ফোন অনলাইন থাকে। সেক্ষেত্রে সরকার এটা ভাবতে পারেন যে শিক্ষক মশাইরা ক্লাস করছেন, এটা যদি ফোন লাইন থাকে, যে ছাত্ররা বলছেন যে স্যার আমি তো এই জায়গাটা বুঝতে পারছি না, যদি আপনি এই জায়গাটা আরেকবার রিপিট করেন, কিংবা তার মনেও একটা প্রশ্ন আসতে পারে
যে স্যার এই জায়গাটা যদি আপনি একটু হাইলাইট করেন, কিংবা দিদিমণি আপনি যদি এই জায়গাটা হাইলাইট করেন, এটা একটা এই ধরনের সাজেস্টিভ যদি কিছু থাকে। যেমন একটা বলে যে উচ্চারণ, আমি রেসপেক্টফুলি ডিফার করি, আমাকে ক্ষমা করবেন যারা এই সমস্ত প্রশ্নগুলো তুলছেন, আমাকে শ্রদ্ধার সঙ্গে বিনম্রতার সঙ্গে বলি আমাকে ক্ষমা করবেন, আমি কিন্তু পাইনি, সেটা আমার ড্রব্যাকস, আমার লিমিটেশন, আমি যারা প্রশ্ন তুলছেন তাদের লিমিটেশন বলছি না। তবে ফোন ইন একটা রাখা যায় কিনা এটা সরকার ভাবতে পারেন, এবং এখন কিন্তু রেকর্ডেড। আরেকটা জিনিস হচ্ছে কি, এখনের সিচুয়েশনে আপনি দেখুন, এখন কথা বললেই তো সমস্ত কিছুতে আলটিমেটলি রাজনীতি এসে যায়। আমরা কিন্তু 80-র দশক দেখার লোক, আমরা 70-এর দশক দেখার লোক। আমি 70-এর দশক দেখেছি, যেদিন আমি স্কুল গোয়িং ছিলাম, ভারত পাকিস্তান যুদ্ধ, পূর্ব পাকিস্তান এবং ভারতবর্ষের যুদ্ধ, সেদিন আমরা কিন্তু স্কুল গোয়িং ছিলাম। আমাদের জন্য কোনো একটি প্রিন্ট মিডিয়াতে যে পাটিগণিত, অ্যালজাব্রা, ক্যালকুলাস, হ্যাঁ, তারপরে কি বলে আপনার কি বলে অঙ্কের আরো বিভিন্ন, কিংবা ইংরেজির গ্রামার, নেসফিল্ডের গ্রামার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে এস বাই ইয়েস যোগ হবে কিনা, আমাদের কিন্তু কোনো পত্রিকার মাধ্যমে কেউ তৎকালীন সময়ে শিখিয়ে দেয়নি। উই আর দ্য স্কুল গোয়িং বয়। দেন কামস 80-র দশক। 80-র দশকে প্রারম্ভিকভাবে রাজ্যে জাতি উপজাতির মাঝখানে একটা বিভেদের প্রাচীর তৈরি হয়ে গেল তো, স্কুল কলেজ জনজীবন স্তব্ধ হয়ে গেল। কিন্তু ছাত্রদের শিক্ষাবর্ষ তো সেদিন পিছিয়ে দেওয়া হয়নি, ছাত্রদেরকে তো বলা হয়নি যে তোমাদের সমস্ত কিছু বন্ধ, কিন্তু তোমাদেরকে কনসিডার করা হবে আপগ্রেডেশনের জন্য। সেদিন কিন্তু কোন শিক্ষামন্ত্রী মাননীয় দশরথ দেব ওয়াজ দ্য এডুকেশন মিনিস্টার বলেননি, কিংবা কোন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার বারবার কিছুই ছিল না, নাথিং ইন দ্যাট সর্ট। এখন অ্যাটলিস্ট তো ধরুন সরকার একটা কিছু করছেন কিছু শিক্ষক শিক্ষিকাদের নিয়ে, এই যে এফোর্টসটা, এই এফোর্টসটাকে তো কিছু তো হচ্ছে, কিছু লোকের কাছে তো পৌঁছচ্ছে। আপনার চ্যানেলের স্ট্যাটিস্টিক্সে যদি বলি, এবং আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের বক্তব্য এনেছি, হ্যাঁ এনেছেন, আজকে সারাদিন আপনারা দেখিয়েছেন, সারাদিন দেখিয়েছেন। আপনার চ্যানেলে যদি ধরি, আপনার চ্যানেল আজকের ডেটে দাঁড়িয়ে 24 লক্ষ মানুষের কাছে পৌঁছতে পেরেছেন আপনারা। ইউটিউবে 3,33,000 এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা পৌঁছতে পেরেছেন। প্রণব বাবুর যে নিউজ এডিটর, যেটা হেডলাইন্স ত্রিপুরা, প্রণব বাবুর, এটা প্রণব বাবুও রেডিলি বলতে পারবেন যে অ্যাটলিস্ট অ্যাপ্রক্সিমেটলি যে আমি এত মানুষের কাছে পৌঁছতে পেরেছি। আমি লক্ষ্য করে দেখেছি কালকে, জাস্ট যদিও অপ্রাসঙ্গিক হলো প্রাসঙ্গিক, আমি কালকে লক্ষ্য করেছি প্রণব বাবু একজন বিশ্ববিখ্যাত ডাক্তার যিনি আমেরিকাতে থাকেন, কালকে প্রণববাবু আমেরিকাতে এই কোভিড নিয়ে ওনার সঙ্গে কথোপকথন করছেন। তার মানে কি, বিশ্বের দরবারে আমাদের রাজ্যের ইলেকট্রনিক্স মিডিয়া বিশ্বের দরবারে আজকে কোথায় পৌঁছে গেছে। তো যদি পৌঁছে গিয়ে থাকে, এই যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে, এই ইনফ্রাস্ট্রাকচারের সুবিধা নেওয়ার জন্য তো রাজ্যের জনগণ থেকে সরকার থেকে বিরোধী দল সবাই তো চেষ্টা করবেন না, ডেফিনেটলি চেষ্টা করবেন। তো সেই ক্ষেত্রে ইলেকট্রনিক্স মিডিয়া যারা পড়াচ্ছেন, অভিযোগ এসছে দুটোই আমি দেখেছি দুটোই অভিযোগ এসছে। উচ্চারণ, একটা হচ্ছে উচ্চারণ, আর একটা হচ্ছে যে কেবল টিভি তো সবার কাছে পৌঁছয়নি। আরেকটা বলেছে, এটা মানে আমার কাছে নিতান্তই মনে হয়েছে আমার কাছে, উইথ ডিউ রেসপেক্ট, যে ইলেকট্রিসিটি তো থাকে না। আপনি বলুন তো, আমরা কি সত্যিকার অর্থেই বলতে পারি এখন লোডশেডিং এর রাজত্ব চলছে? যদি সত্যি কথাই বলি, বামফ্রন্টের শেষ দিক থেকেই তো আমাদের লোডশেডিংটা টোটালটা বন্ধ হয়ে গেছিল। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই, অস্বীকার করার। মানিক বাবুর আমলের শেষ দিক থেকেই ত্রিপুরা অলমোস্ট ইলেকট্রিসিটিতে লোডশেডিং এর ব্যাপারটা ছিল না। এখন তো একেবারেই কারেন্ট, যদি মেকানিক্যাল ডিসঅর্ডার তো যে কোনো সময়, এগুলি বলার জন্য যদি বলা হয় তাহলে তো আমি আরো অনেক কথাই বলতে পারি। যে আপনি যে দেখাচ্ছেন, আপনার এখানে তো স্ক্রিনের কোনায় শিক্ষকের নাম নেই, আপনি তো ছাত্রছাত্রীদের নাম দিচ্ছেন না। কেন ছাত্রছাত্রীদের নাম দিচ্ছেন না? যে ছাত্রছাত্রীরা ক্লাসে এসছে তাদের ড্রেসটা পরিষ্কার, কালার ভিউ হচ্ছে না। অভিযোগ করলে তো অনেক ধরনের অভিযোগ করতে। যে শিক্ষক শিক্ষিকারা এসছেন তাদের কেন ইউনিফর্ম থাকবে না? যে শিক্ষিকারা এসছেন তারা প্রতিটা চ্যানেলে যারা প্রতিদিন ছাত্রছাত্রীদের শিক্ষাদান করছেন তাদের ইউনিফর্ম থাকবে না। এটা তো মানে নিতান্ত মানে আমার মনে হয় আর কি। তো সেই ক্ষেত্রে অভিযোগ না করে সাজেস্টিভ বলা উচিত। এখনো এমনি গ্রেভ সিচুয়েশন, নাও দ্য সিচুয়েশন ইজ ভেরি ভেরি গ্রেভ। একবার ভাবতে পারেন আমাদের শিক্ষক শিক্ষিকা যারা, আপনি ভাবুন তো, আমি ঘর থেকে বেরিয়েছি N95 মাস্ক নিয়ে, আমরা প্রত্যেকে মাস্ক নিয়ে ঘর থেকে বেরিয়েছি, হাতে গ্লাভস দিয়ে। আমার শিক্ষক শিক্ষিকা যারা ছাত্র সমাজের মানে কল্যাণার্থে এই মুহূর্তে দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে স্টুডিওতে গিয়ে পাঠটা দিচ্ছেন, তাদেরকে আপনি ক্রেডিট দিবেন না, তাদেরকে শুধু ত্রুটি বিচ্যুতিটাই দেখবেন। আপনি তাদের কথা একবার ভাবুন
সেও তো কোনো জায়গায় সে কোনো স্বামী, অথবা সে স্ত্রী, অথবা সে মা, অথবা সে বাবা একটা ফ্যামিলিতে। তারও তো দায়বদ্ধতা আছে তার পরিবারের প্রতি, ওই শিক্ষক ওই শিক্ষিকাদের। তারা তো ওই সমস্তগুলো ত্যাগ করে ছাত্র সমাজের সাথে, ছাত্র ছাত্রীদের স্বার্থে ঘর থেকে তারা বেরিয়েছেন। বেরিয়ে বৃহৎ কর্মযজ্ঞে আমিও একজন অংশীদার, সেটা বোঝানোর জন্য এই যে কর্মযজ্ঞ চলছে এই পরিবর্তিত পরিস্থিতিতে এবং এই নেগেটিভ সিচুয়েশনে আমারও কিছু অংশীদারিত্ব রইল, আমারও কিছু অংশীদারিত্ব রইল। সেই ভাবনা থেকে তারা বেরিয়ে এসছেন। তো তাদের এই গেস্টারকে শ্রদ্ধার সঙ্গে নতজানু হয়ে প্রণাম জানাবো না? অবশ্যই সন্দীপদা আপনার কাছে আসবো, প্রণবদার কাছে যাচ্ছি। সন্দীপদা একটা কথা বলেছেন, যে বিষয়টা তো উঠে এসছে, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় কেবল নেই, সংযোগ নেই। আমরা দেখেছি অনেকে বাড়িতে ডিশ আছে, তারপরেও কিন্তু তারা স্থানীয় সংবাদটার দিকে চোখ রাখছে, বিভিন্নভাবে অন্যভাবে একটা সংযোগ নেওয়া যায় কিনা। তুমি সেটা ভালো বলতে পারবে কি? এটা আসলে অনেকে আসলে এটা জানে না। এটা এবং অনেকে কিন্তু মোবাইল ফোনের দিকে নজর রাখছে, এবং আমাদের এখানে যারা ফোন করছে বিভিন্ন জায়গা থেকে কেবল সংযোগ নেই, অথচ কিন্তু তারা মোবাইল ফোন দেখে কিন্তু ফোনটা করছে। আমি বলছি অনেকে এই বিষয়গুলো জানে না, জানার কথাও না। একটা বিষয় হলো আগে বুঝতে হবে স্যাটেলাইট কি, ডিশ কি, কেবল কি। স্যাটেলাইট চ্যানেল ত্রিপুরাতে একটাও নেই। একটা চ্যানেল ছিল, এখন আর এটা নেই। স্যাটেলাইটে প্রচুর কস্টিক, কমার্শিয়ালি ভাইবেল না। আমরা অনেকবার চেষ্টা করেছি। আমরা একটা অল্টারনেটিভ আমাদের চ্যানেল, আমরা একটা জিও টিভিকে আমরা জিও টিভির সাথে টাই আপ করে আমরা জিও টিভির মাধ্যমে সারা দেশে দেখাচ্ছি। স্যাটেলাইট আছে শুধু গুয়াহাটিতে, আর ডিশ তখনই আমরা ইউজ করতে পারবো যদি স্যাটেলাইট থাকে। কেবল চ্যানেল কোনোভাবে ডিশ ইউজ করা যায় না। আরেকটা জিনিস হলো এই প্রশ্নগুলো এখনের সময় এগুলো একদম অবান্তর। কারণ এখন যখন এই যে ক্লাসটা শুরু হয় বা চ্যানেলটা যখন আমরা ছাড়ি, এয়ার করি, তখন কিন্তু চ্যানেলটার সাথে সাথে মোবাইলে চলে আসে, সবার হাতে হাতে চলে আসে। মোবাইলে কিন্তু সবাই এটা দেখতে পারে। কারেন্ট না থাকলেও কিন্তু অসুবিধা হয়, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে বলছো যে কোনো জায়গায় বিদ্যুৎ গেল সমস্যা নেই, কোন স্টেটে আমি বলছি কোন স্টেটে আমার মানে টোটাল ত্রিপুরা যে বৈদ্যুতিক মাধ্যমে যে কভারেজ এরকম খুব বড় বড় স্টেটে আছে, আর আদার্স ছোট ছোট স্টেটে নেই। কিন্তু আমাদের স্টেট একমাত্র ব্যতিক্রম যেখানে 100% কভারেজ আছে, যেখানে বিদ্যুৎ আছে, যেখানে বিদ্যুৎ এখন সবার কাছে আছে, সব এলাকাতে আছে। যেখানে কেবল পরিষেবা সম্পর্কে বলতে পারি, কেবল পরিষেবা প্রায় 99% এলাকাতে কেবল পরিষেবা আছে। কেবল পরিষেবা না থাকলেও মোবাইল দিয়ে, অল্টারনেট দিয়ে এগুলো, এমন কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। বা আমি আজকেও খবর নিয়েছি শিক্ষা দপ্তরে আসেনি যে তারা ক্লাস নিতে পারছে না। যদি এরকম আসতো যে ওনারা ক্লাস নিতে পারছেন না, ক্লাস দেখতে পাচ্ছেন না, তখন আমরা বুঝতে পারতাম যে আমরা এটা পৌঁছতে পারিনি। তখন সরকারও অল্টারনেটিভ চিন্তা ভাবনা করত। এবারে শিক্ষামন্ত্রীর কোনো বক্তব্য নেই, রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য নেই। শুধুমাত্র হঠাৎ করে বলে দেওয়া হলো যে উপজাতি এলাকায় প্রত্যন্ত এলাকায় পড়ছে না। এটা হোয়াট বেসিস? এটা তো একটা ডাটা থাকবে, একটা তথ্য থাকবে, একটা এভিডেন্স থাকবে। আমি তো আজকে খুব দায়িত্ব নিয়ে একদম লিখিতভাবে আমি জানিয়েছি যে আমরা 100% কভারেজ দিতে পারি। লিখিতভাবে দিয়েছি। লিখিতভাবে দিলে আমার দায়বদ্ধতা এসে যায়। এখন যে পরিস্থিতি, যেটা সন্দীপ দা বলার চেষ্টা করেছেন, এখন একটা খুব বাজে সিচুয়েশন। এখন হলো সবকিছু কিভাবে পজিটিভলি দেখে কিভাবে প্রবলেমটা সলভ করতে হবে। প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে খুব জরুরি। প্রত্যেকটা মানুষের পাশে থেকে এই লড়াইটা লড়তে হবে। এখানে কিন্তু যারা নেগেটিভ দৃষ্টিভঙ্গি, নেগেটিভিটি নিয়ে যারা আছেন, তারা কিন্তু ভুল করছেন। কারণ ইতিহাস কিন্তু সবকিছুর দলিল। ইতিহাস কিন্তু কাউকে কিন্তু ক্ষমা করে না। আমরা অতীত দিনে দেখেছি কি কি হয়েছে আমাদের নিয়ে।
আমি এসব বলতে চাই না আজকের দিনে, যে কি কি হয়েছে বা কিভাবে কি হয়েছে সব আমরা জানি, কিন্তু যেভাবে নতুন নতুন তথ্য এনে বৈদ্যুতিন প্রচার মাধ্যমকে হেয় করার চেষ্টা হচ্ছে, এগুলো কোনোভাবেই একটা দায়িত্বশীল লোকের কাছ থেকে বাঞ্ছনীয় না। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে সাংবাদিকরা কিন্তু এখন গোটা ভারতবর্ষের মধ্যে ৭৫ জন সাংবাদিক কিন্তু করোনা আক্রান্ত। ৭৫ জনের মধ্যে ৭৫ জনেই বৈদ্যুতিন প্রচার মাধ্যম, ৭৫ জনের মধ্যে ৭৫ জনই বৈদ্যুতিন প্রচার মাধ্যম। আমি বলছি না যে প্রিন্ট কাজ করছে না, কিন্তু আমি প্রিন্টের পরিষেবা পাইনি। আমি নিজে প্রিন্ট রাখি সকালবেলা, আমি তো কোভিড হওয়ার পরে প্রিন্ট পাইনি, এখন বাইরের কাগজ পাই না। গোটা দেশের, এবং এটা এখনো প্রমাণিত হয়নি, ভারতবর্ষের মধ্যে একজন সাংবাদিক মারা গেছে। এটা এখনো প্রমাণিত হয়নি যে সিমটম ছিল কোভিডের, মানে কোভিড হিসেবে এটা প্রমাণিত হয়নি, ডিক্লেয়ার হয়নি কোভিড, কিন্তু ও কিন্তু বৈদ্যুতিন প্রচার মাধ্যমে। এবং এই যে একটা পরিস্থিতিতে বৈদ্যুতিন প্রচার মাধ্যম কাজ করছে, সেখানে যারা দায়িত্বশীল আমাদের সিনিয়র আছেন, দায়িত্বশীল সংবাদ মাধ্যমের লোক আছেন, দায়িত্বশীল সিটিজেন আছেন, তারা তো আমাদের উৎসাহিত করার কথা, আমাদের আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা। আমি যদি ওদের ত্রুটি বিচ্যুতিগুলো, নেগেটিভিটি যদি আমি সবসময় নেতিবাচক দৃষ্টিভঙ্গি যদি দেখি, আমার যদি একটা টেন্ডেন্সি থাকে যে আমি হেয় করব, এটা কোনোভাবেই ত্রিপুরার মতন রাজ্যে এটা সম্ভব। ভারতবর্ষের মধ্যে কোনো রাজ্যেই এরকম কখনোই হয় না, কারণ সাংবাদিকরা তো আজকে এই লড়াইয়ে সামিল অবশ্যই। এবং আমি ডাক্তার কুণাল সরকারের সাথে আমি কথা বলেছিলাম, বিখ্যাত ডাক্তার এবং এই মহাদেশের একজন প্রখ্যাত ডাক্তার কুণাল সরকার, হৃদরোগ বিশেষজ্ঞ। উনি আমাকে বলেছেন যে প্রণববাবু, আপনি এখন বন্ধ করে দিন টক শো, আমাদের প্রোগ্রাম সব ফোন ইনে চল। আমি বললাম তাহলে আমরা কাজ করব, বলে আগামী ৭-৮ দিনে আর কাজ দরকার নেই। তা আমি জিজ্ঞেস করলাম কেন? বলে না, পরিস্থিতি ভালো না। তাই বললাম তারা তো সাংবাদিক, শুনেন, একজন ডাক্তার থেকে একজন সাংবাদিকের ঝুঁকি বেশি। এমনি মানে যারা বৈদ্যুতিন প্রচার মাধ্যমে সাংবাদিক আছে, যারা ভিজুয়াল আনতে যায়, তারা সাংঘাতিক রিস্ক। আমি জিজ্ঞেস করলাম কি কি রিস্ক তাদের? বলে ডাক্তার 100% পিপিই নিয়ে একটা পেশেন্টের কাছে যায়, তাদের পিপি প্রোডাকশন 100%। সাংবাদিকের কিন্তু কোনো পিপি প্রোডাকশন নেই, ম্যাক্সিমাম একটা মাস্ক, পিপি প্রোডাকশন নেই। এবং ওই ডাক্তার কিন্তু কারোর সাথে মিশে না, ডাক্তার শুধু ওই পেশেন্ট আর কোয়ারেন্টাইন। কিন্তু ওই সাংবাদিক দিনে না হলে 100 লোকের সাথে মিশে, দিনে না হলে 100 লোকের সাথে মিশে। 100 লোকের সাথে মিশে এখন কি জানা যাবে কোন লোকের মধ্যে কি আছে? জানার তো কোনো সুবিধা নেই। আমরা প্রথম দেখেছি মধ্যপ্রদেশে একজন সাংবাদিক কোভিড আক্রান্ত হয়েছে। মধ্যপ্রদেশের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ, ওনার একটা সাংবাদিক সম্মেলনে গিয়েছিল। তারপরে কুণালবাবু আরেকটা রিস্ক জোনের কথা বলেছে, মানে বৈদ্যুতিন প্রচার মাধ্যমে। সেটা হলো এই যে বোম ইউজ করে, ক্যামেরা ইউজ করে, তারা কিন্তু ভাইরাস অ্যাট্রাক্ট করে। এবং আমি বলি আপনাকে, একটা লোহাতে যদি আমরা ক্যামেরা, যদি কোনো একটা লোহা থাকে, লোহাতে ভাইরাসটা 8 ঘন্টা পর্যন্ত বাঁচতে পারে। কাঠ হলে এটা 3 থেকে 4 ঘন্টা। কিন্তু যদি লোহা থাকে ক্যামেরাতে, আমরা ক্যামেরাতে অনেক সময় লোহার বোল্ট থাকে, স্ট্যান্ডে থাকে, লোহা আছে প্রচুর আছে, এটা 8 ঘন্টা পর্যন্ত এখানে বাঁচতে পারে ভাইরাসটা। এবং বোমে সবচেয়ে বেশি রিস্ক, বোমে সাংঘাতিক বেশি রিস্ক, লালা পড়তে পারে। এখন বলছে সবগুলো স্যানিটাইজ করতে হবে, এখন কজন সাংবাদিকের পক্ষে সবগুলো স্যানিটাইজ করা, সবকিছু স্যানিটাইজ করা সম্ভব?
তো যেখানে জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা বৈদ্যুতিন প্রচার মাধ্যমে তারা কাজ করছে, যেমন ধরো জয়ন্ত হঠাৎ করে বলছে যে উদয়পুর, এটা কথা বলছে, উদয়পুর রেড জোন বা হটস্পট, সাউথ হটস্পট বা রেড জোন, সেন্ট্রাল গভর্নমেন্ট হঠাৎ করে তো 11টার সময় ডিক্লেয়ার করলো। এটা কথার কথা, এক্সাম্পল। তাহলে আমার তো লোক ইমিডিয়েট বন্ধ করতে হবে যাওয়া হটস্পটে। এটা যদি বৈদ্যুতিন প্রচার মাধ্যম না থাকে, মানুষকে সচেতনতা করবে না, এই মেসেজটা কে দেবে? পরের দিন কি পত্রিকার জন্য অপেক্ষা করবে? পত্রিকা তো আবার উদয়পুর যাবে না, গাড়ি নেই। তাহলে এখন যে সিচুয়েশন, আমি পত্রিকাকে হেয় করছি না, প্রিন্ট ইলেকট্রনিক্স সবাই মিলে একসাথে কাজটা করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবার একটা গাইডলাইন দিয়েছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওরা এখন বলছে যে সোশ্যাল মিডিয়া কেউ বিশ্বাস করবে না, তোমরা সবাই বৈদ্যুতিন প্রচার মাধ্যমে ভিজুয়ালটা শোনো। পত্রিকা লেখায় এক শব্দ একদম ভুল হতে পারে। যারা কোভিডের চিকিৎসার দায়িত্বপ্রাপ্ত আছে, যারা গাইডলাইন দিচ্ছে, তারা কি বলছে মুখের কথা শোনো। মুখের কথাটা কি শোনাবে? বৈদ্যুতিন প্রচার মাধ্যম। এই জায়গায় যদি আঘাত করার চেষ্টা হয়, এই জায়গায় যদি মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা হয়, এটা তো খুব দুঃখজনক। আসবো প্রণব আপনার কাছে। এখন আমরা একটা প্রতিবেদন দেখব, এই সম্পর্কিত বিষয়ে একটা প্রতিবেদন আমরা দেখছি, এবং এই প্রতিবেদনের পর আবার ফিরে আসছে আলোচনায়। আপনারা থাকবেন আমাদের সঙ্গে, একটু প্রতিবেদনটা দেখে আসুন। সংবাদ মাধ্যমের আজকাল রাজ্যের বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের পরিসরে নিউজ ভ্যানগার্ড অতি গুরুত্বপূর্ণ নাম। শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের কথাই যদি ধরা হয়, তাহলে শুধুমাত্র কেবল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সমগ্র রাজ্যের ন্যূনতম 6 লক্ষ বাড়িতে নিউজ ভ্যানগার্ডের সম্প্রচার পৌঁছে গেছে, যা কিনা কমপক্ষে রাজ্যের 24 লক্ষ মানুষের কাছে সরাসরি নিউজ ভ্যানগার্ডের সম্প্রচারগুলো সার্কুলেট হচ্ছে, যা কিনা যে কোনো অবৈদ্যুতিন সংবাদ মাধ্যমের ন্যূনতম 24 গুণ বলা চলে। শুধুমাত্র রাজ্য সরকারের আইসিএ দপ্তরের এ ক্যাটাগরির সংবাদ মাধ্যম নিউজ ভ্যানগার্ড নয়, ডি ক্যাটাগরির বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সম্প্রচারও যে কোনো নির্দিষ্ট একটি অবৈদ্যুতিন সংবাদ মাধ্যমগুলোর ন্যূনতম দ্বিগুণ বলা চলে। তার উপর রয়েছে সোশ্যাল মিডিয়া। শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের ইউটিউব সাবস্ক্রাইবার আজকের দিনে 3,30,000, যা কিনা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অন্যতম, এবং বৈদ্যুতিন মাধ্যমের সম্প্রচার নিয়ে অপপ্রচারকারী সংবাদ মাধ্যমের পূর্ণ সার্কুলেশনের ন্যূনতম 6 গুণ। তাছাড়া ইউটিউবে নিউজ ভ্যানগার্ডের ভিউজ রয়েছে 11 কোটির উপর। এই তথ্য নিউজ ভ্যানগার্ডের মন গড়া তথ্য নয়। আপনারা নিজেরাই নিজেদের মোবাইল ফোনে গিয়ে ইউটিউব অন করে নিউজ ভ্যানগার্ড টাইপ করে প্রপার লিঙ্কে গিয়ে নিজেরাই এই তথ্যগুলোর সত্যতা যাচাই করে নিতে পারেন। রাজ্যের অবশিষ্ট বৈদ্যুতিন মাধ্যমগুলোর সর্বমোট সার্কুলেশন যথেষ্ট বেশি, অথচ বিনা কারণে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের নেটওয়ার্কিং নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করল একটি অবৈদ্যুতিন সংবাদ মাধ্যম। অবৈদ্যুতিন সংবাদ মাধ্যম গুরুত্বহীন বলে উদ্ভট দাবি করেনি রাজ্যের কোনো বৈদ্যুতিন সংবাদ মাধ্যম। যার যার গুরুত্ব তার কাছে। বরঞ্চ অবৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সিনিয়র সাংবাদিক এবং কর্মকর্তাদের সম্মানের আসনেই রেখেছে বৈদ্যুতিন সংবাদ মাধ্যম। সম্মান পাবার মর্যাদাটুকু না রেখে যদি উল্টো অসম্মানজনক অপপ্রচার চালানো হয়, তাহলে এ কোন কাজের বিচার? তাও যদি সত্যের ধারে কাছে থাকত। প্রচার করা হলো রাজ্যের বেশিরভাগ মানুষ নাকি ডিশ টিভি দেখেন, অথচ ডিশ টিভির গ্রাহকের সংখ্যা 5 থেকে 6% বেশি নয়। যারা ডিশ টিভি রাখেন তাদের অনেকেই স্থানীয় খবর দ্রুত দেখার জন্যে কেবল চ্যানেলগুলোর কানেকশনও সমান্তরালভাবে নিয়ে রাখেন, অথচ শুধুমাত্র ব্যবসায়িক প্রয়োজনে সত্যের অপলাপ করে রাজ্যের বৈদ্যুতিন সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধে কুৎসা প্রচার করা হলো।
সম্মান দেখানোর অর্থ কখনোই দুর্বলতা নয়। তাই সত্য উন্মোচনের জন্য এই প্রতিবেদনটি উপস্থাপন করতে আমরা বাধ্য হচ্ছি। পাহাড়ে সারা কম বলে যে প্রচার চালানো হচ্ছে, সেই অপপ্রচারকে নস্যাৎ করে দিয়ে শিক্ষা দপ্তরের কোচিং ক্লাসগুলো থেকে পাহাড়ের ছাত্রছাত্রীরা যে নিজেরাই উপকৃত হচ্ছেন সে কথা নিজেরাই জানালেন প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীরা। আচ্ছা, তো এখনো তো পড়াশোনা বন্ধ আছে লকডাউনের লিগে, একদমই বন্ধ পড়াশোনা নাকি বাড়ি করে পড়ো? নিউজ ভ্যানগার্ডে দেখো, কি দেখো? টিউশনই? আচ্ছা, টিউশন বিভিন্ন সাবজেক্ট গুলা দেখো, সুবিধা হইতাছে? আচ্ছা, তুমি বাড়িতে বসে পড়াশোনা করো তিলে? আছে বড় তুমি? আচ্ছা, লকডাউনের লিগে তো সবকিছু বন্ধ। তুমি এই যে বিভিন্ন টিভি চ্যানেল গুলাতে যে টিউশন ক্লাস ওইগুলা তুমি দেখো নি? দেখো কোন চ্যানেলে দেখো? নিউজ ভ্যানগার্ড। আচ্ছা, নিউজ ভ্যানগার্ডে দেখো। সরকার এই পদক্ষেপটা নিয়েছে, এটা ভালো হয়েছে নি? ভালো হয়েছে। আমরা উপকৃত হয়েছি। সরকারের দিকে যে টিউশন দিতেছে ইয়া করতেছে টিভি চ্যানেলের মধ্যে। কোন চ্যানেলে দেখতাছো এটা? নিউজ ভ্যানগার্ড। আচ্ছা, দেখা সেটা তোমরা উপকৃত হইতাছো নি? আচ্ছা, তোমার আর অন্য কোনো কি সাবজেক্ট দেখো তুমি? বড় ক্লাস 8। আচ্ছা, তো লকডাউন তো সবকিছু বন্ধ, তো কিভাবে পড়াশোনা করতেছো এখন? টিউশন কিভাবে চলতেছে? এখন তো খারাপ চলতেছে। তো টিভিতে যে টিউশন চলে এগুলা দেখো নি? অনেক সময় দেখি। আচ্ছা, কোন চ্যানেলে দেখো? নিউজ ভ্যানগার্ড চ্যানেল দেখি আমরা। আচ্ছা, সরকার যে এগুলা চালু করছে এটার লাগে তোমরা উপকৃত হইতাছো নি? হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, করোনা পীড়িত পরিস্থিতিতে লকডাউনের সময় অনেকে দীর্ঘ সময়ের জন্য নিজেদেরকে সংবাদ পরিবেশনা থেকে বিরত রাখলেও নিউজ ভ্যানগার্ড সহ রাজ্যের বৈদ্যুতিন সংবাদ মাধ্যমগুলো একদিনের জন্যও দায়বদ্ধতা হেতু সংবাদ সম্প্রচার থেকে বিরত থাকেনি। সেই দায়বদ্ধতার কারণেই শিক্ষামন্ত্রীর অনুরোধে নিউজ ভ্যানগার্ড সহ রাজ্যের বেশ কিছু বৈদ্যুতিন সংবাদ মাধ্যম বিনে পয়সায় প্রতিদিন 1 ঘন্টা করে শিক্ষা দপ্তরের দেওয়া রেকর্ডেড কোচিং ক্লাসগুলোর সম্প্রচার করে চলছে। নিউজ ভ্যানগার্ড সহ এই সকল বৈদ্যুতিন সংবাদ মাধ্যম বিনে পয়সায় প্রতিদিন 1 ঘন্টা করে কোচিং ক্লাস চালাচ্ছে। তার সমতুল্য প্রকাশনার জন্য ওই অবৈদ্যুতিন সংবাদ মাধ্যমেই লক্ষাধিক টাকা নিয়ে নিত, যেভাবে বিগত 2 বছরে কোটি কোটি টাকার বিজ্ঞাপন পেয়েছেন। অথচ রাজ্যের সবকটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যম মিলে বিগত 2 বছরে পেয়েছে মাত্র 51 লক্ষ টাকা। যদিও বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সম্প্রচারই মাত্রাতিরিক্তভাবে বেশি। সার্কুলেশন নিয়ে সরকার সঠিকভাবে খতিয়ে দেখলে অবশ্যই ঝোলা থেকে বেড়াল বেরিয়ে আসবে, জানা যাবে কার সার্কুলেশন কত বেশি। যে সরকারি প্রচার দায়বদ্ধতা নিয়ে বিনে পয়সায় প্রতিদিন 1 ঘন্টা করে সম্প্রচার করছে বৈদ্যুতিন সংবাদ মাধ্যম, তাদের বিরুদ্ধেই চালানো হচ্ছে অপপ্রচার। আমরা শুধুমাত্র অপপ্রচারের জবাব দিলাম, উপস্থাপন করলাম তথ্য, যুক্তি, প্রমাণ। লেবু বেশি টিপলে তেঁতু হয়। অপপ্রচার বন্ধ হলে নিউজ ভ্যানগার্ড ইতি টানতে চায় অহেতুক বিতর্কের। বজায় থাকুক শ্রদ্ধার ও বন্ধুত্বের সম্পর্ক। যুগের সাথে তাল মিলিয়ে মানুষের হাতেই ছেড়ে দেওয়া ভালো বিচারের ভার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। আমরা দেখলাম প্রতিবেদনটুকু। আমরা ফিরে আসছি আবার আলোচনায়। সন্দীপদার কাছে যাচ্ছি। যে কথাটা প্রণবদা বলছিলেন যে বিভিন্ন সময়ে এই ধরনের নেতিবাচক ভাবনা কিন্তু যারা ফোরফ্রন্টে থেকে কাজ করছে, চিত্র সাংবাদিকরা এবং যারা অডিও ভিজুয়াল মাধ্যমের সাংবাদিকরা, তাদের কিন্তু উৎসাহে আঘাত পড়বে এবং উৎসাহ কিন্তু কমবে। আর এই ধরনের নেতিবাচক মনোভাব, নেতিবাচক প্রচার, নেতিবাচক দৃষ্টিভঙ্গি কি বলে? আমার তো রেসপেক্টফুলি আমি আপনার সঙ্গে ডিফার করি এবং আমার এটাই মনে হচ্ছে যে ইলেকট্রনিক্স মিডিয়া হয়তো আমাদের রাজ্যে সত্যিকার অর্থে একটি জায়গা স্থান তৈরি করে নিয়েছে। না হলে তো এই সমস্ত কাজ করলেন আপনার বিরুদ্ধে কথা বলা। আপনি যদি কাজই না করেন আপনার বিরুদ্ধে আমি কি বলবো? আপনি তো আজকে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এসে আপনারা শিক্ষা দপ্তরের সহযোগিতায়, শিক্ষা দপ্তরের অনুপ্রেরণায় কিংবা অনুরোধে আপনারা টোটাল কাজগুলো ইলেকট্রনিক্স মিডিয়া করছেন। আপনারা যদি না করতেন তারপরে কি? আপনাদের এটা তো বিজনেস, এটা তো দান খয়রাতির জায়গা না। দিস স্টুডিও ইজ নট ফর দান খয়রাতি। আমাদের রাজ্যে যতগুলো ইলেকট্রনিক্স মিডিয়া আছে তাদের এস্টাবলিশমেন্ট এক্সপেন্ডিচার কত, তাদের ইনফ্রাস্ট্রাকচার, এক একটা ক্যামেরার দাম কত,
তারা তো দান খয়রাতি, এটা ভারত সেবা আশ্রম, রামকৃষ্ণ মঠ মিশন বা গৌরীয় মঠ নয় তো। তাদের তো এই কাজটা করতে হবে, তাদের আর্ন করতে হবে, দে হ্যাভ টু আর্ন। তো এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে তারা যদি সরকারের অনুরোধে, প্রণববাবু বলছিলেন, উনি প্রেস, শুধু এখানে প্রণব সরকার নয়, উনি প্রেস ক্লাবের সেক্রেটারি বা উনি একটি বৈদ্যুতিক চ্যানেলের নিউজ এডিটর নন, তো ওনারা বলছিলেন, ওনার কথা মানে আমি ধরে নেব প্রেস ক্লাবের সেক্রেটারি হিসেবে উনি বলছেন, মানে ওনার কথা 100% সত্য। উনি বলছেন যে আমরা বিনা পারিশ্রমিকে এই কাজটা করছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এটাই তো এক্সপেক্ট করবো আমরা। আমরা যদি ইলেকট্রনিক্স মিডিয়ার কাছে এটা এক্সপেক্ট করতে পারি, আমরা তো প্রিন্ট মিডিয়ার কাছেও সেটা এক্সপেক্ট করব যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আপনারাও ঝাঁপি খুলে দিন, আপনারা যতটুকু পারেন। সাধারণ একটি বাচ্চা ছেলে, উদয়পুরের একটি বাচ্চা মেয়ে, তার লক্ষ্মীর ঝাঁপিটা মাননীয় মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাতে তুলে দিয়েছেন, আমি দেখেছি। এই বাচ্চা মেয়েটা তার যদি লক্ষ্মীর ঝাঁপিটা তুলে দিতে পারেন, ইদানিংকালে যা দেখেছি সেটার ক্ষেত্রে তো আমি এই বিতর্কের মধ্যে না গিয়েও তো বলতে পারি, বিভিন্নভাবে প্রিন্ট মিডিয়াই বলুন, ইলেকট্রনিক্স মিডিয়াই বলুন, তারা আর্ন করছেন, আর্ন তো করবেন, ডেফিনেটলি আর্ন করবেন ইনফ্রাস্ট্রাকচার তৈরি রাখতে গেলে। আপনারাও এই সময় কিছুটা এগিয়ে আসুন, এগিয়ে বলুন এক কদম যে এই যে করোনা ভাইরাস, তাকে করব আমরা খতম, তাকে করব আমরা দমন। আপনিও তো এক কদম এগিয়ে আসতে পারেন, কেন প্রিন্ট মিডিয়া আর ইলেকট্রনিক্স মিডিয়া? আমি একটা কথা বলি, আপনি তো শুধু বলছেন এডুকেশন ডিপার্টমেন্টে এটা ফ্রি, আমরা কি কি করেছি বলি, আমার চ্যানেল কি কি করেছে। ত্রিপুরার যারা কৃতি সন্তান আছে, যেমন দীপা কর্মকার থেকে শুরু করে, লক্ষ্মী রিয়াং থেকে শুরু করে, তিথি দেববর্মন থেকে শুরু করে, দ্রোণাচার্য বিশ্বনাথ থেকে শুরু করে, যারা যারা আছেন, যারা সবাই আমরা আপিল করেছি, স্টে সেফ, স্টে হোম, এরকম একটা আপিল আমরা করছি, নিজেরা বানিয়েছি। ওদের কাছ থেকে আমরা নিজেরা বাইক এনে, ওরা অনেকে বাইরে থাকে, এনে আমরা নিজেরা প্রোডাকশন করেছি। আমরা একটা 24 আওয়ার কন্ট্রোল রুম খুলেছি। আমি দেখছিলাম যে আপনারা সান ফ্রান্সিসকো না নিউ ইয়র্কের এক মহিলা এবং গোটা এপিল রাখছেন, হ্যাঁ, এপিল রাখছেন, গোটা বিশ্বের সাথে ত্রিপুরাকে যুক্ত করে দিয়েছেন। রাইট রাইট, এটা আমি দেখেছি। আপনি বলতে পারেন কেন যুক্ত করলেন? এবং কুণাল সরকারের মতো, আপনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগে, আমি দেখি আপনাদের সবাই চ্যানেল, কুণাল সরকারের মতো লোককে আপনি দুদিন করেছি, লক্ষ্য করেছি, দুদিন করেছি। এবং আমি বলি ওর সময় পাওয়াই বিশাল কঠিন, বিশাল ব্যাপার। এবং আমি আপনাকে বলি যে কোভিড নিয়ে রাজ্যের মানুষকে ওয়াকিবহাল করা। আরেকটা বলি, করোনা ভাইরাস নিয়ে যারা পরীক্ষা করছে আজকের দিনে, আমেরিকাতে যে পরীক্ষাটা রাইট আমি দেখেছিলাম, একদম এই যে মাইক্রোবায়োলজিস্ট যারা মানে ল্যাবে আছেন, তারা দুজন সায়েন্টিস্টের কনভারসেশন আমরা শুনিয়েছি। মানে কারণ ভাইরাসটা তো গোটা বিশ্বের কাছে নতুন, ত্রিপুরা মানুষের কাছে নতুন, জাস্ট ফর অ্যাওয়ারনেস এর জন্য এত কাজ আমরা, এত প্রোপাগান্ডা করছি। রাইট রাইট, রাজ্যের মানুষের কোন পত্রিকা দেখার কি দায়িত্ব পালন করেছে? আমি তো বললাম তারাও এক কদম এগিয়ে আসুক। আমি একটা কথা বলি, আজকে কোভিডের আমেরিকার কি সিচুয়েশন, ইতালির কি সিচুয়েশন, ফ্রান্সের কি সিচুয়েশন, এগুলো আমরা ভিজুয়াল নিয়ে তুলে এনেছি। কারণ কি, যাতে করে ত্রিপুরা মানুষ ওদের কাছ থেকে শিখতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে। মানে এবং প্রিভেন্টিভ কি ওরা কি বলছে, এবং আরো বেশি যাতে সচেতন হয়, আরো বেশি যাতে সচেতন হয়। এই কাজটা কিন্তু আমরা দিনরাত 24 ঘন্টা একটা টিম করে আমরা করছি। আমরা যেহেতু এই টিমটা তো বিউটিফুল না, আমরা যদি যখন আমরা সবাই মিলে পরিশ্রম করে করছি, তো মনোবলকে আঘাত করার জন্য এই ধরনের, আমি মানে ভাবতেও পারি না যে এরকম পরিস্থিতিতে মানে এরকম একটা জিনিস হতে পারে যে ধরেন একটা গ্লাসের মধ্যে অর্ধেক জল অর্ধেক খালি, হাফ ওয়াটার হাফ ওয়াটার, আপনি তো ফুল হাফ ওয়াটারটাই দেখবেন না, ভালো দেখার জন্য, ভালো দেখার জন্য নেগেটিভ দেখবেন না, তো খালিটাও দেখবেন না। যেটা অর্ধেকটা খালি মানে কি আপনার নেগেটিভিটিটা হাইলাইট হচ্ছে, নেগেটিভিটিটা হাইলাইট হচ্ছে। আমি তো সেটাই বলছিলাম আপনাকে যে আলোচনার সময় যে একটা তো ভালো উদ্যোগ, এই উদ্যোগটাকে সাপোর্ট করবো না, এটার মধ্যে সাজেস্টিভ থাকতেই পারে। এবং এই কথাই বলছি, যেমন ধরেন এই যে ক্লাস হচ্ছে, ক্লাস হওয়ার ফলে প্রথম সবকিছু, করোনা প্রথম, এই লকডাউন প্রথম, সোশ্যাল ডিস্টেন্স প্রথম, সবকিছুই প্রথম, এই টিভিতে ক্লাস প্রথম। তাহলে সাজেশন থাকতে পারে যে অল্টারনেটিভ কি হতে পারে, আরো বেশি ভালো কিভাবে হতে পারে। আমি বললাম সাজেস্টিভ হতে পারে, কাম ফরওয়ার্ড উইথ সাজেশন, নট নেগেটিভ। ক্রিটিসিজমের এখন স্থান নেই, জায়গা নেই। এবং যারা ক্রিটিসিজম করবে, আপনার ফিল্ডেও যদি কেউ ক্রিটিসিজম করে, তাকে পিছিয়ে যেতে হবে।
আপনি এগিয়ে দৌড়ে এগিয়ে গিয়েও আপনি সামনের জায়গা ধরতে পারবেন না। এই যে শিক্ষক শিক্ষিকা, আমি কিছুক্ষণ আগে আপনার সঙ্গে বলছিলাম, এই যে আপনি কি তাদেরকে নতজানু হয়ে তাদেরকে প্রণাম করবেন না? অবশ্যই। বয়সটা ইমমেটেরিয়াল, বয়স ইজ টোটালি ইমমেটেরিয়াল। তারা ঘর থেকে বেরিয়ে এসে তাদের ছাত্রছাত্রীদের স্বার্থে, সমাজের স্বার্থে তারা এগিয়ে এসছে, তাদের কাছে নতজানু হয়ে প্রণাম জানাবেন না তাদেরকে? এই যে গেস্টারটা কারা করছে, কাদের মাধ্যমে? যদি তারা শুধু করতো আমরা কি ঘরে বসে দেখতে পারতাম? কার জন্য দেখতে পাচ্ছি? ইলেকট্রনিক্স মিডিয়ার কল্যাণে। ইলেকট্রনিক্স মিডিয়া মাঝখানে একটা পুরো ভাগে থেকে একটা হিট করার জন্য পুরোহিতের ভূমিকা নিয়েছেন ইলেকট্রনিক্স মিডিয়া। তো পুরো ভাগে থেকে যিনি হিট করছেন তার ক্ষেত্রে তো করোনা ভাইরাস যে কোনো সময় আক্রান্ত হতে পারে, এবং যেখানে সারা দেশে করোনা ভাইরাস দ্বারা তো কুণাল বাবু বলছিলেন, প্রণব বাবু বলছিলেন, কুণাল ডক্টর সরকার বলেছেন যে আপনাদের কিন্তু হাই রিস্ক জোনে আপনারা বলেছে, উনি একদম ডাটা দিয়ে বলেছেন যে ডাক্তার থেকেও হাই রিস্ক জোনে কাজ করছে সাংবাদিকরা। তো স্পেশালি ইলেকট্রনিক্স সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে অডিও ভিজুয়াল। ভারতবর্ষে যদি 75 টোটাল পার্সন এফেক্টেড হয়ে থাকেন সাংবাদিকরা, তার মধ্যে ইলেকট্রনিক্স পার্সোনালিটি সব। তো সেই ইলেকট্রনিক্স, তো সেই ক্ষেত্রে যারা এই গ্যাসচারটা নিয়েছেন, এখানে তো ধরুন কম্পিটিশনের প্রশ্ন না, প্রত্যেকে সমহিমায় প্রতিষ্ঠিত। এ রাজ্যে তো প্রিন্ট মিডিয়াতে কিংবদন্তি লোক ছিলেন, অবশ্যই এখনো কিংবদন্তি লোক আছেন, এখনো মানে পুক্ত লেখনির লোক আছেন, পুক্ত লেখনির মুন্সিয়ানা লেখনির মধ্যে মুন্সিয়ানা লোক আছেন। তাদেরকে কি শ্রদ্ধা করবো না? তাদের কি একটা কাজ কেউ প্রশ্ন তুলে দিয়েছেন দেখি ক্রিটিসিজম করবো না? নট দ্যাট। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া প্রত্যেকে সমহিমায় প্রতিষ্ঠিত। সেই ক্ষেত্রে কেউ যদি কারোর এই সময়ে দাঁড়িয়ে এটা আলোচনা, তো তারপরে একটা জিনিস কি দেখুন, আমরা সাধারণ নাগরিক, আমরা দর্শক, আমরা শ্রোতা, আমরা যদি প্রেস ক্লাবের চার দেওয়ালের ভেতরের জিনিস পাবলিক প্লেসে দাঁড়িয়ে জেনে যাই, তাহলে তো আমি প্রণব বাবু যখন আরেকদিন আমার চেম্বারে যাবেন যে সন্দীপ দা আমাদের প্রেসের এমন একটা ঝামেলা করে, দাঁড়ান আগে একটু বুঝে নেই, আমার মতো লয়াররা তো বলবো। প্রণব বাবু যদি ডক্টর ধরুন ইয়ের কাছে, আমাদের রাজ্যে যারা বিশিষ্ট ডাক্তাররা আছেন তাদের কাছে গিয়ে যদি বলেন দেখুন আমাদের একজন প্রেসের বন্ধু এরকম এফেক্টেড, দাঁড়ান আগে একটু তাদের সঙ্গে বুঝে নিই। আমি বলি আপনাকে, তাই না? আমি আপনাকে ডাটাটা বলি। আমি শুধু দুইটা প্রেস ক্লাবের উদাহরণ দিচ্ছি, ন্যাশনাল প্রেস ক্লাব, কলকাতা প্রেস ক্লাব। সাধারণ মানুষের এন্ট্রি নাই তো, নোবডি ইজ অ্যালাউড, নোবডি ইজ অ্যালাউড এখানে, রেস্ট্রিক্টেড, একদম রেস্ট্রিক্টেড এন্ট্রি, এবং সাংবাদিকও রেস্ট্রিক্টেড, যদি প্রপার আই কার্ড না থাকে ও রেস্ট্রিক্টেড। মিডিয়ার জায়গাটা একটা বড় জায়গা, কিন্তু সেটাকে ত্রিপুরা রাজ্যের মতন রাজ্যে ছোট করার জন্য বারবার চেষ্টা করা হচ্ছে। সেটা তো আপনাদের বারবার দুঃখজনক না? সেটা তো খুবই দুঃখজনক। তার জন্যই তো বললাম, যদি আপনাদের কোনো প্রেস ক্লাবের প্রবলেম নিয়ে আমাদের মতো লয়ারদের চেম্বারে কেউ আসে, আমরা বলবো যে দাঁড়ান আমি অমুকের সঙ্গে আগে বুঝে নেই। কিংবা আপনি কোনো ডাক্তারের চেম্বারে গেলেন, আপনাদের কোনো কলিগের অসুস্থতা নিয়ে, সে আগে সেবা করার আগে বলবে দাঁড়ান আমি আপনাদের যারা নেতারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেই। তাতে ক্ষতিটা কারো? এই আলোচনাটা তো চার দেওয়ালের ভিতরে হতে পারতো। আপনাদের আলোচনা নিশ্চয়ই হতেই পারে, নিজেদের মধ্যে অনেক ধরনের আলোচনা হতে পারে, এটাও তো আলোচনা হতে পারতো। আপনারা যে কথাটা বলছেন যে আমরা দেখুন দায়িত্ব নিয়ে, আমি প্রেস ক্লাবের সেক্রেটারি হিসেবে বলছি, নট এজ এ প্রণব সরকার, যে আমরা ফ্রি অফ কস্ট টোটালটা টেলিকাস্ট করছি, ফ্রি অফ কস্ট করছি। এটা তো চার দেওয়ালের ভিতরে আমাদের ব্যবসার ম্যাটার, আলোচনা হতে পারতো। কেন আমরা ফ্রি অফ কস্ট করবো? আপনি কেন শিক্ষামন্ত্রীকে বললেন না যে আমাদেরকে রেট পার আওয়ার ওয়াইজ হ্যাঁ আমাদেরকে দিতে হবে, আপনারা তো বিজনেসে আমাদের লস করাচ্ছেন, কেন করছেন? চার দেওয়ালের ভিতরে একটা আলোচনা হতে পারে। এবং শুনেন একটা জিনিস, যেহেতু প্রসঙ্গটা উঠেছে, এটা কোনো ক্রেডিট নেওয়ার বা কোনো কিছু বলার কোনো, আমি বলার জন্য বলছি না, এটা জানার জন্য বলছি না। যেমন আজকে যখন পরিস্থিতিটা তৈরি হলো, তখন আমি সত্যিকারের পাজল হয়ে গেল। আমি পাজল হয়ে গেলে যেহেতু দায়িত্বটা আমার উপরে আছে, আই এম দ্য সেক্রেটারি, আমার উপর দায়িত্বটা আছে, এবং আমি অল ইন্ডিয়া ফোরামেরও সেক্রেটারি, তো আমার উপর দায়িত্বটা বড়। সিমিলারলি আপনার আরেকটা দায়িত্ব কন্ট্রাডিক্টরি, সেলফ কন্ট্রাডিক্টরি, নিজের সঙ্গে দ্বিচারিতা, যে আপনি একটা ইলেকট্রনিক্স চ্যানেলের নিউজ এডিটর, ঠিক না? আমি তো সাংঘাতিক, আমি নিজে, এবং আমি আমার তখন টেনশন হলো সারা রাজ্যের সাংবাদিকদের কাছে কিভাবে আমি মাস্ক আর স্যানিটাইজ পৌঁছাই। একদিকে লকডাউন, একদিকে স্টক নাই। আমি আপনাকে অনেক জায়গায় দেখেছি, আমি নিজে স্টক নাই, সাংবাদিকদের জন্য ইন্স্যুরেন্স করার জন্য আপনি সব কি দরজায় ঘুরেছেন, সব করার চেষ্টা করেছি। আমি দেখেছি, আমি বলি না যে আমি 100% করতে পেরেছি, হতেই পারে। তারপরে শুনেন, যেদিন উদয়পুরে মহিলাটা পাওয়া গেল, আমি জানেন মানে এত রিস্ক নিয়ে উদয়পুর একদম ব্যারিকেড দিয়ে দেওয়া, আমি উদয়পুর গেছি, পরের দিন উদয়পুর গেছি, গোকুলপুরে আমি উদয়পুর গিয়ে
N95 মাস্ক আমি জানি উদয়পুরে যারা কাজ করছে তখন N95টা জরুরি। ওরা কিন্তু আমাকে বলেনি দাদা আমাকে N95 দেন, ওদেরকে আমি এক প্রশ্ন দিয়ে দিয়েছি আগে। তখন আমি বলছি যেহেতু ওরা হটস্পটে কাজ করছে, যেহেতু মহিলাটা উদয়পুরে ছিল, এখানে আরো থাকতে পারে, এই জন্য আমি পরের দিন তাড়াহুড়া করে আমি উদয়পুর গেছি, গিয়ে আমি N95 মাস্ক ওদের হাতে পৌঁছে দিয়েছি। না না, সেদিন আপনি সকালবেলা আমাদের একটা প্রোগ্রামে এসেছিলেন, তখন আমি দৌড়ে আপনি চলে গেলেন রবীন্দ্র ভবনের ওখানটায়, আমাদের একটা প্রোগ্রামে আপনি এসেছিলেন। হ্যাঁ, এই জন্য যখন এরকম একটা সবাই যখন ঝাঁপিয়ে পড়ছে কাজের জন্য, তখন মনোবল নষ্ট করার জন্য বারবার মিডিয়া থেকে একটা চেষ্টা করা হচ্ছে। দুঃখজনক, সাধারণ নাগরিক হিসেবে তো এটা সত্যিকার অর্থেই দুঃখজনক। আমরা এতক্ষণ ছিলাম আলোচনা এবং একটা অন্য বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, রাজ্যে টিভি সম্প্রচার নিয়ে অপপ্রচার কতটা ঝুঁকিযুক্ত। আমাদের হাতে আর সময়ও নেই, তো আমরা দিনভর বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হতি, বিভিন্ন সময়ে তথ্য দেওয়ার চেষ্টা করছি এবং আপনারা প্রত্যেকটা সময়ে ছিলেন এবং আপনারা ফোন করে আপনাদের মতামত জানাচ্ছেন এবং আগামী দিনেও থাকবেন। এবং আপনারা এই সময়ে, আমি অনুষ্ঠান শেষ করার আগে একটা তথ্য আপনাদের দিচ্ছি। এখন পর্যন্ত যেই তথ্য, সারা দেশে 28,381 জন করোনায় আক্রান্ত, তার মধ্যে 6,362 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, 886 জন এর মৃত্যু হয়েছে সারা দেশে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের অবস্থানটা কি সেটা আপনাদের জানিয়ে রাখছি। সেখানে বাংলাদেশে 5,913 জন এখন পর্যন্ত, প্রায় 6,000 ছুঁই এখন পর্যন্ত করোনায় আক্রান্ত, 152 জনের মৃত্যু হয়েছে, 131 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তো আমাদের রাজ্য গ্রিন জোনে আমরা সংক্রমণ মুক্ত হতে পারি, কিন্তু আমরা কিন্তু উদ্বেগ মুক্ত নই, আমরা কিন্তু ঝুঁকি মুক্ত নই। আমাদের 3 দিকে বাংলাদেশ এবং একদিকে আসাম রাজ্য। তো অনুষ্ঠান শেষ করার আগে আবারও আপনাদের বলবো, লকডাউনকে মেনে চলবেন, 3 মে পর্যন্ত লকডাউন, এবং ঘর থেকে বের হবার সময় মাস্ক পরবেন এবং অবশ্যই দৈহিক দূরত্ব, সামাজিক দূরত্ব মেনে চলবেন। আমাদের অনুষ্ঠান জারি থাকবে। আগামীকাল আবার অন্য একটা বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই দেখবেন নিউজ ভ্যানগার্ড। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।